বিসমিল্লাহিররহমানিররহিম। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, হাউ আর ইউ? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে আবার তোমাদের সামনে উপস্থিত হয়েছি আমি সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স অর্থাৎ দ্বিতীয় পত্রের 10ম অধ্যায়ের তৃতীয় লেকচার নিয়ে। এর আগের দুইটা লেকচারে আমরা দেখেছি যে সেমিকন্ডাক্টর সম্পর্কে বেসিক কনসেপশন যেটা কীরকম, অর্থাৎ সেমিকন্ডাক্টরের অ্যাসপেক্ট কী বা সেমিকন্ডাক্টরের অ্যাপ্লিকেশান কী, এই সমস্ত বিষয়গুলো আমরা আলোচনা করেছি। দ্বিতীয় লেকচারে দেখিয়েছি যে এই সেমিকন্ডাক্টর বা কোনো কন্ডাক্টিং ম্যাটেরিয়ালসের মধ্যে এই যে ভ্যালেন্স ব্যান্ড, কোভ্যালেন্ট ব্যান্ড, এনার্জি গ্যাপ, এগুলো কিভাবে ফর্ম করে আমরা একটা একটা করে ওইগুলো দেখানোর চেষ্টা করেছি। এবং দেখা গেছে যে কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর এবং ইনসুলেটর, এদের আসলে ডিফারেন্সটা তৈরি হয়েছে এই ব্যান্ড তত্ত্বের আলোকেই, যেখানে কোভ্যালেন্ট বন্ড, কন্ডাকশন ব্যান্ড, এনার্জি গ্যাপ, এদের কম্বিনেশনটা কেমন, সেই কম্বিনেশনের উপর ভিত্তি করে আসলে আমরা কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর বা ইনসুলেটর পেয়ে থাকি। তো আজকে আমাদের আলোচনা হবে স্পেশালি সেমিকন্ডাক্টর নিয়ে, কারণ সেমিকন্ডাক্টরই আমাদের এই চ্যাপ্টারের আলোচ্য বিষয়। শুধু আমাদের এই চ্যাপ্টার না, বর্তমান বিশ্বের এখন আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে সেমিকন্ডাক্টর অর্থাৎ অর্ধপরিবাহী। এবং অর্ধপরিবাহী যে ডিভাইসগুলো তৈরি হয় সেই ডিভাইসগুলোর অ্যাপ্লিকেশনও এখন আমাদের মজ্জাগত হয়ে গেছে আর কি, যে আমরা যে জিনিসটাতেই হাত দিতে যাব ইলেকট্রনিক্সের, সেখানেই দেখা যাবে যে সেমিকন্ডাক্টিং ডিভাইস অবস্থান করছে। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের আলোচ্য বিষয় হবে ইন্ট্রিনসিক অ্যান্ড এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। আর এই আলোচনা নিয়ে আসি আমি তোমাদের সাথে ডক্টর আলিবউদ্দিন, লেকচারার ফিজিক্স, শহীদুদ্দিন ডিগ্রি কলেজ, মেহেরপুর। চলো, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ইন্ট্রিনসিক এবং এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। আমরা প্রথমে ধারাবাহিকতার ক্ষেত্রে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর আলোচনা করছি। তো ইন্ট্রিনসিক কথাটার অর্থ হচ্ছে ইনবর্ন, সহজাত, ইনবর্ন, প্রাকৃতিক, ন্যাচারাল, পিওর, বিশুদ্ধ, বেসিক, মূল জিনিসটা। তাহলে কোনো মৌল বা একটা সেমিকন্ডাক্টিং ম্যাটেরিয়ালসের এক্সাম্পল হিসাবে আমরা পেয়েছি জার্মেনিয়াম, সিলিকন, এদেরকে। তো এই সিলিকন, জার্মেনিয়াম, এরা যখন প্রাকৃতিকভাবে যে অবস্থায় থাকে, বিশুদ্ধ অবস্থায় যেভাবে থাকে, সেটাই হচ্ছে আমাদের ন্যাচারাল সেমিকন্ডাক্টর। তো ন্যাচারাল সেমিকন্ডাক্টর আমরা একটা বিশুদ্ধ প্রাকৃতিক মৌলকে যেভাবে পাই, সেটাই হচ্ছে তাহলে আমাদের পিওর সেমিকন্ডাক্টর বা ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। এই জন্য বলা হচ্ছে ইনবর্ন। ইনবর্ন মানে কি? সহজাত, সে যেভাবে তৈরি হয়েছে সেইভাবেই আমরা ব্যবহার করব যখন, সেইটা হবে আমাদের ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। তাহলে একটা পিওর জার্মেনিয়াম, পিওর সিলিকন, এরা হচ্ছে আমাদের ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। তো ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর আমাদের কি কাজে আসে এর আলোচনা এর আগের লেকচারগুলোতে আমি দেখিয়েছি যে পিওর সেমিকন্ডাক্টর যেগুলো থাকে তাদের কন্ডাকশন ব্যান্ড, ভ্যালেন্স ব্যান্ড এবং এনার্জি গ্যাপ যেটা থাকে, তাদের কম্বিনেশনগুলো এমন হয় যে কন্ডাকশন এবং ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে ভ্যালেন্স ব্যান্ড পরিপূর্ণ থাকে, কন্ডাকশন ব্যান্ড পুরোটাই এমটি থাকে এবং মাঝে একটা এনার্জি গ্যাপ থাকে, যে গ্যাপটার মান লেস দ্যান 3 ইলেকট্রন ভোল্ট। অ্যান্ড আমরা দেখেছি যে জার্মেনিয়ামের জন্য এই মান হচ্ছে 0.7 ইলেকট্রন ভোল্ট, সিলিকনের জন্য 1.1 ইলেকট্রন ভোল্ট, যা খুব নেগলিজেবল একটা এনার্জি গ্যাপ। এখন এই এনার্জি গ্যাপের কারণে রুম টেম্পারেচারে or লেস দ্যান রুম টেম্পারেচার, সেটা হচ্ছে তোমার অপরিবাহী পদার্থের ন্যায় আচরণ করে, এটা একটা ইনসুলেটরের ন্যায় আচরণ করে। এই জন্যই আমরা এটাকে বলি কুপরিবাহী। তো একটা পিওর সেমিকন্ডাক্টরের ইলেকট্রন বিন্যাস যদি দেখি আমরা, উদাহরণ হিসাবে আমরা জার্মেনিয়াম এবং সিলিকনকে ব্যবহার করেছি। সিলিকনের ইলেকট্রন বিন্যাস যদি আমরা দেখি, তাহলে 1s2, 2s2, 2p6, 3s2, 3p2, এইটা হলো আমাদের থার্ড ব্যান্ড ইলেকট্রন অর্থাৎ আউটার মোস্ট ইলেকট্রন। এইটা জার্মেনিয়ামের ক্ষেত্রে যদি দেখি 32টি ইলেকট্রন বিন্যাস, তার বহিস্থ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হলো 4টা। তাহলে এটারও ভ্যালেন্স ইলেকট্রন কয়টা?
4টি, এটারও ভ্যালেন্স ইলেকট্রন হলো 4টি। তো যে সমস্ত মৌলের বহিস্থ কক্ষপথে 4টা করে ইলেকট্রন থাকে, যে সমস্ত মৌলের কক্ষপথে বহিস্থ কক্ষপথে 4টা করে ইলেকট্রন থাকে, সেই সমস্ত মৌলগুলো কোভ্যালেন্ট বন্ড গঠন করে। কোভ্যালেন্ট বন্ড কিভাবে গঠন করে? যে এরকম, যে একটি ইলেকট্রন গ্রহণ বা বর্জনে যেহেতু সমপরিমাণ শক্তির প্রয়োজন হয়, তাহলে সেই শক্তিটাকে ব্যয় না করে নিজেরা নিজেদের মধ্যে যদি শেয়ার করে, ইলেকট্রন শেয়ার করে বন্ধন স্থাপন করে, তাহলে সেই বন্ধনকে বলা হয় হচ্ছে কোভ্যালেন্ট বন্ড। তাহলে দেখা যাচ্ছে যে একটা জার্মেনিয়াম আরেকটা জার্মেনিয়ামের সঙ্গে ইলেকট্রন শেয়ার করে, এই যে H4 আর H4 দুইজন যদি শেয়ার করে, তাহলে দুইজনের ভিতরেই বহিস্থ কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা হবে কত? 8টি। এই 8টি ইলেকট্রন দ্বারা সে তার অষ্টক পূর্ণ করতে পারবে। আর প্রত্যেকটা মৌলের এফিনিটি বা আসক্তি হচ্ছে তার অষ্টক পূর্ণ করা। এই অষ্টক পূর্ণ হয়ে গেলে তারা সুস্থিত হয়ে যায়, নিরপেক্ষ হয়ে যায়, আর কোনো আশা থাকে না, আর কোনো আকাঙ্ক্ষা থাকে না। সেই নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করার জন্যই এই জার্মেনিয়াম কী করলো? পাশের আর একটা জার্মেনিয়ামের সঙ্গে আলাপ আলোচনা করে ইলেকট্রন শেয়ার করে তারা একটা কোভ্যালেন্ট বন্ড স্থাপন করলো। তাহলে এই কোভ্যালেন্ট বন্ড যখন স্থাপন হয়ে গেল, তখন প্রত্যেকটা ইলেকট্রন ইনভলভড হয়ে গেল। কি ইনভলভ হলো? এই যে 4টা ইলেকট্রন ছিল, এই 4টা ইলেকট্রন আর একটা জার্মেনিয়ামের সঙ্গে 4টা ইলেকট্রন নিয়ে পাশাপাশি নেইবার অ্যাটমগুলোর সঙ্গে কি করে দিল? তারা ইলেকট্রন শেয়ার করে নিজের অষ্টক পূর্ণ করলো। এই জন্য বলছে উভয় মৌলের 4টি ভ্যালেন্স ইলেকট্রন। উভয় মৌল বলতে এখানে আমরা জার্মেনিয়াম এবং সিলিকনকে বুঝিয়েছি যে উভয় ক্ষেত্রেই একই ঘটনা ঘটে। আমরা এক্সাম্পল দিয়েছি শুধু জার্মেনিয়ামের। তাহলে এই জার্মেনিয়াম বা সিলিকন উভয়েরই আউটার মোস্ট ইলেকট্রন হচ্ছে কয়টি? 4টা। এই ভ্যালেন্স ব্যান্ড ইলেকট্রন হলো কয়টি? 4টি। এই 4টা ইলেকট্রনিক কোভ্যালেন্ট বন্ড গঠনে ইনভলভ হয়ে যায়। ঠিক আছে? তো 4টি ইলেকট্রনই যদি কোভ্যালেন্ট বন্ড গঠনে ইনভলভ হয়ে যায়, তাহলে তার কন্ডাকশন ব্যান্ড এমটি থাকবে। এর আগে লেকচারে যেটা আমরা কন্ডাকশন ব্যান্ড দেখিয়েছি, সেই কন্ডাকশন ব্যান্ড এমটি থাকবে। তাহলে এমটি কন্ডাকশন ব্যান্ড নিয়ে এ হচ্ছে তোমার তড়িৎ পরিবহন করতে পারবে না। তাহলে এই পর্যন্ত যেটা ঘটছে, এই ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর, এই ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর একটা অপরিবাহী পদার্থ হিসাবে আমাদের কাছে আত্মপ্রকাশ করবে। তাহলে এই যে পিওর যে জার্মেনিয়ামটা আমরা দেখলাম, এই পিওর জার্মেনিয়াম তড়িৎ অপরিবাহী পদার্থ হিসাবে কাজ করবে। এ তড়িৎ পরিবহন করতে পারবে না, কারণ এর কন্ডাকশন ব্যান্ডে কোনো ইলেকট্রন নেই। এই অবস্থায় আমরা যেটা পেলাম সেটা হলো ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর, এবং এখানে কোনো রকম কোনো ট্রিটমেন্ট করা হয়নি, তাপ, চাপ, আলোক, শক্তি কিচ্ছু দেওয়া হয়নি। তাহলে এইটা হলো এর পিওর সেমিকন্ডাক্টরের গঠন, ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের গঠন। এখন এর পরবর্তী অংশে যদি আসি আমরা, যে এই ইনবর্ন সেমিকন্ডাক্টরটাকে যদি আমরা সামান্য টেম্পারেচার দিই, বলছে যে অ্যাট অ্যাবসোলুট জিরো টেম্পারেচার, অ্যাবসোলুট জিরো টেম্পারেচার অর্থাৎ 0 কেলভিন, 0 কেলভিনে এতে কোনো ফ্রি ইলেকট্রন থাকে না। এতে মানে কোনটা? ইনবর্ন সেমিকন্ডাক্টর অর্থাৎ ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরে। এই ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরে কোনো ফ্রি ইলেকট্রন থাকে না। ওই যে 4টা কোভ্যালেন্ট ব্যান্ড ইলেকট্রন 4টাই, এই 4টা ফ্রি ভ্যালেন্স ব্যান্ড ইলেকট্রন 4টাই কোভ্যালেন্ট বন্ড গঠন করছে। তাহলে 4টা ভ্যালেন্স ব্যান্ডের ইলেকট্রন 4টাই যদি ইনভলভ হয়ে থাকে, তাহলে কন্ডাকশন ব্যান্ড ফাঁকা। এই ফাঁকা হওয়ার কারণে অ্যাবসোলুট জিরো টেম্পারেচার যেটা, সেই টেম্পারেচারে এখানে কোনো ফ্রি ইলেকট্রন থাকে না। ফ্রি ইলেকট্রন না থাকার কারণে এই ইনবর্ন সেমিকন্ডাক্টর যেটা, সেটা হচ্ছে ইনসুলেটরের ন্যায় আচরণ করবে। এটা হলো এর একটা বৈশিষ্ট্য। এখন যদি আমরা এই তাপমাত্রা বৃদ্ধি করি আস্তে আস্তে, এই ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের যদি আমরা টেম্পারেচার বাড়াই, তাপমাত্রা বৃদ্ধিতে কিছু কোভ্যালেন্ট বন্ড ব্রেক করে। আমরা কিন্তু এটা পিওর সেমিকন্ডাক্টরই দেখছি। তাহলে এই পিওর সেমিকন্ডাক্টরকে যদি আমরা টেম্পারেচার দিই, তাপমাত্রা প্রয়োগ করি, তাহলে দেখা যাবে এই তাপমাত্রার ফলে এর কিছু কিছু কোভ্যালেন্ট বন্ড ভেঙে যায়। এই কিছু কোভ্যালেন্ট বন্ড ভেঙে গেলে কিছু ইলেকট্রন ফ্রি হবে। এই ফ্রি ইলেকট্রনটা কি করবে? ওই মিনিমাম যে এনার্জি গ্যাপ ছিল, সেই এনার্জি গ্যাপকে ওভারকাম করে কন্ডাকশন ব্যান্ডে যে উপস্থিত হবে।
এই কন্ডাকশন ব্যান্ডে যে যদি উপস্থিত হয় তাহলে দেখা যাবে যে এই কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রনটা তখন ওই পরমাণুটার অর্থাৎ ওই ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের কিছুটা কন্ডাক্টিভিটি সৃষ্টি করে, অর্থাৎ তড়িৎ পরিবহন ক্ষমতা সৃষ্টি করে। বিজ্ঞানীরা দেখেছে যে একটা কোভ্যালেন্ট বন্ড যদি ভেঙে যায়, তাহলে দেখা যাচ্ছে যে স্বাভাবিক অবস্থায় এর পরিবাহিতা ছিল না, সেই পরিবাহিতা হচ্ছে 16 গুণ বৃদ্ধি পায়। এবং একটা কোভ্যালেন্ট বন্ড যেটা বলে এটা একটা গ্রন্থি, এই গ্রন্থিটা ভেঙে দেখা গেল যে 10⁻29 সংখ্যক অ্যাটম অবমুক্ত হয়। 10⁻29 অ্যাটম, ঠিক আছে। তাহলে একটা কোভ্যালেন্ট বন্ড যদি ভাঙে বহু সংখ্যক ইলেকট্রন অবমুক্ত হয়। সেই বহু সংখ্যক ইলেকট্রন কি হয়, আস্তে আস্তে একটা একটা করে ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে যেয়ে উপস্থিত হয়ে থাকে। এই কন্ডাকশন ব্যান্ডে যখন তারা উপস্থিত হয়, সেই কন্ডাকশন ব্যান্ডের ইলেকট্রনটা ওই ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের কিঞ্চিত কন্ডাক্টিভিটি বৃদ্ধি করে। দেখি এর পরের পয়েন্টে কি বলে। 300 কেলভিন তাপমাত্রায় একক আয়তনে সৃষ্ট ফ্রি ইলেকট্রনকে আমরা Ne বলছি, এবং সেই ইলেকট্রনটা ভ্যালেন্স ব্যান্ডে যে অ্যাবসেন্ট অফ ইলেকট্রন অর্থাৎ হোল সৃষ্টি হচ্ছে, সেই ইলেকট্রন এবং হোল এরা পরস্পর সমান হয়ে যায়। তো সেটাই তো হবে, কারণ ভ্যালেন্স ব্যান্ড থেকে যে কয়টা ইলেকট্রন অবমুক্ত হচ্ছে কন্ডাকশন ব্যান্ডে সেই কয়টা ইলেকট্রন উপস্থিত হচ্ছে। তাহলে এই উপস্থিত ইলেকট্রনটা ভ্যালেন্স ব্যান্ড থেকে কি উঠে আসলো, তাহলে ভ্যালেন্স ব্যান্ডে কী হবে, ওই জায়গাটায় একটা অ্যাবসেন্ট অফ ইলেকট্রন তৈরি হলো, ওই অ্যাবসেন্ট অফ ইলেকট্রনটা হচ্ছে হোল, আর কন্ডাকশন ব্যান্ডে গেল ইলেকট্রন। তাহলে একটা ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরে যে ভ্যালেন্স ব্যান্ড থেকে এই ভ্যালেন্স ব্যান্ডে ইলেকট্রনগুলো ছিল, কোভ্যালেন্ট ব্যান্ড ভেঙে এই একটা ইলেকট্রন যদি লাফ দিয়ে এইখানে চলে আসে, তাহলে কি হবে, এই জায়গায় একটা অ্যাবসেন্ট অফ ইলেকট্রন তৈরি হবে। তাহলে এখানে দুইটা যদি যায় তাহলে দুইটা তৈরি হবে। তাহলে এখানে যেটা তৈরি হচ্ছে সেটা হলো NH বলছে, নাম্বার অফ হোল, আর এটা হলো নাম্বার অফ ইলেকট্রন। তাহলে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর যদি আমরা বলি, এই ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরে নাম্বার অফ ইলেকট্রন ইজ ইকুয়াল টু নাম্বার অফ হোল, এই দুইটা পরস্পর সমান হবে। এবং আরেকটা মজার বিষয় যেটা, যে 300 কেলভিন 300 কেলভিন তাপমাত্রায় দেখা গেছে যে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরে একক আয়তনে নাম্বার অফ ইলেকট্রন যেটা পাওয়া গেছে 2.4 × 10⁻19 পার মিটার কিউব হচ্ছে জার্মেনিয়ামে, আর এইটা হচ্ছে সিলিকনের জন্য। সিলিকনের থেকে জার্মেনিয়ামে নাম্বার অফ ইলেকট্রন বেশি ট্রান্সমিশন হয়। বলছি এসব সৃষ্ট ইলেকট্রন হোল সামান্য তড়িৎ প্রবাহ সৃষ্টি করতে পারে। তাহলে দেখা গেল যে এই যে কন্ডাকশন ব্যান্ড, ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রনগুলো কন্ডাকশন ব্যান্ডে উপস্থিত হয়ে ইলেকট্রনের একটা মুভমেন্ট তৈরি হয়, সেই মুভমেন্টটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ডে যে তড়িৎ প্রবাহ সৃষ্টি করতে পারে। তাহলে ওইখানে যে তড়িৎ প্রবাহটা সৃষ্টি হলো, তাহলে ঠিক সমপরিমাণ ধনাত্মক আধান ভ্যালেন্স ব্যান্ডে থেকে তড়িৎ প্রবাহ সৃষ্টি করতে পারে, এখানেও ইলেকট্রনের মুভমেন্ট তৈরি হয়। তাহলে দুই জায়গায় সামান্য তড়িৎ প্রবাহ সৃষ্টি হতে পারে টেম্পারেচারের ফলে। এখন এই তড়িৎ প্রবাহ যেটা সৃষ্টি হয় তার মান অতি নগণ্য। তাছাড়া তো সামান্য টেম্পারেচার দিয়েই আমরা সেমিকন্ডাক্টরকে কন্ডাক্টিং ম্যাটেরিয়ালস হিসেবে ব্যবহার করতে পারতাম, কিন্তু এখানে যে তড়িৎ প্রবাহটা পাওয়া যায় সে প্রবাহের মান অতি নগণ্য। তো চলো আমরা এর ব্যান্ড থিওরিটা দেখি, ব্যান্ডটা কেমন হয় দেখি।
এনার্জি ব্যান্ড অফ ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর যদি আমরা দেখি, তাহলে এই হলো আমাদের কন্ডাকশন ব্যান্ড, এই হলো আমাদের ভ্যালেন্স ব্যান্ড, ভ্যালেন্স ব্যান্ড, এটা হলো আমাদের এনার্জি গ্যাপ, এনার্জি গ্যাপ। তাহলে কি হচ্ছে, প্রথম অবস্থায় এই ভ্যালেন্স ব্যান্ড ইলেকট্রনগুলো পরিপূর্ণ ছিল, পরিপূর্ণ ছিল, এখানে কোনো ইলেকট্রন ছিল না, এমটি ছিল, এটা এমটি। এখানে এনার্জি গ্যাপ ছিল হচ্ছে 0.7 ইলেকট্রন ভোল্ট ফর জার্মেনিয়াম আর 1.1 ইলেকট্রন ভোল্ট ফর সিলিকন, এই অবস্থায় হচ্ছে। এখন যদি আমরা এটাতে থার্মাল এনার্জি দিই, অর্থাৎ তাপ শক্তি দিই, থার্মাল এনার্জি বলছে মাত্র রুম টেম্পারেচার 300 কেলভিন। এখন কি হবে, এই একটা ইলেকট্রন এখান থেকে ঝাম করে এইখানে চলে যাবে এই ইলেকট্রনটা, তাহলে এখন আর এটা এমটি থাকলো না, এখান থেকে একটা ইলেকট্রন হয়তো জাম করে এইখানে চলে গেল, তাহলে এইখানে যে কয়টা ইলেকট্রন তৈরি হবে, যে নাম্বার অফ ইলেকট্রন যেটা, এই নাম্বার অফ ইলেকট্রন এখানে নাম্বার অফ হোল, এরা হচ্ছে পরস্পর সমান হবে। তাহলে এই সমান হবে যখন, তখন কি হবে, এখানেও যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে এখানেও সেই পরিমাণ তড়িৎ প্রবাহ। এখানকার ইলেকট্রন দ্বারা তড়িৎ প্রবাহকে যদি আমরা আইই বলি আর এটাকে যদি আইএইচ বলি, তাহলে দেখা যাবে যে আইইর মানটা একটু বেশি হয়, কারণ ইলেকট্রনের মুভমেন্টটা নির্ভর করে, হোলের মুভমেন্টটা নির্ভর করে ইলেকট্রনের মুভমেন্টের উপরে, এই জন্য ইলেকট্রনের মুভমেন্টটা একটু বেশি হয় এবং প্রবাহটাও একটু বেশি হয়, এবং দেখা গেছে যে আইই ইজ গ্রেটার দ্যান আইএইচ, এই প্রবাহটা পাওয়া যায়। এর কারণ হচ্ছে ইলেকট্রনের মোবিলিটিটা বেশি, কারণ ইলেকট্রন মুভমেন্ট করে বলেই সেখানে হোল সৃষ্টি হয়, ওই হোলটা কিন্তু ওখানেই থেকে যায়, ওখানে আরেকটা ইলেকট্রন আসে, তাহলে মুভমেন্টটা কিন্তু ইলেকট্রনেরই মুভমেন্ট তৈরি হয়। তাহলে এইভাবে দেখা গেল যে কিছু সংখ্যক কোভ্যালেন্ট বন্ড ভেঙে, এই কিছু সংখ্যক কোভ্যালেন্ট বন্ড ভেঙে আমাদের ইলেকট্রন অবমুক্ত হতে পারে এবং কন্ডাকশন ব্যান্ডে পৌঁছিয়ে তারা হচ্ছে তড়িৎ প্রবাহ চালনা করতে পারে। তাহলে এটা হচ্ছে পিওর সেমিকন্ডাক্টরের ঘটনা। তাহলে এইখানে আমরা প্লিজড না কেন, এটা আমরা প্লিজড না কারণ প্রথমত এখানে টেম্পারেচার দিতে হচ্ছে, আর এই টেম্পারেচার দেওয়ার পরেও এই যে আইই এবং আইএইচ যেটা আমরা পাই তার মান খুব কম, এই কম হওয়ার কারণে তাদের তড়িৎ পরিবহন ক্ষমতা বৃদ্ধি করার কারণে আমরা এই ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরকে আর ব্যবহার করতে পারি না। তাহলে কি করতে পারি, চলো দেখি। এখন আমরা দেখব হলো এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। দুই নম্বর এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর, তাহলে এক্সট্রিনসিক মানে কি, ইমপিওর সেমিকন্ডাক্টর। এই এক্সট্রিনসিক মানে হচ্ছে ইমপিওর সেমিকন্ডাক্টর। ইমপিওর করতে গেলে কি করতে হবে, ইমপিওর করতে গেলে আসলে যে শুধু খারাপ জিনিস মিশালেই একটা জিনিস ইমপিওর হয়ে যায় এমন না, যে বিশুদ্ধ কোনো জিনিসের মধ্যে যে কোনো একটা কিছু মেশালেই সেই বিশুদ্ধটা কি হয়ে যাবে, অবিশুদ্ধ হয়ে যাবে। এটাকে বাংলায় আমরা অবিশুদ্ধও বলতে পারি, আগেরটা হচ্ছে বা দূষিতও বলতে পারি, বহির্জাত বলতে পারি। এটার বাংলায় এভাবে বলা হয় যে দূষিত, বলা হয় বহির্জাত, হ্যাঁ, বহির্জাত অর্ধপরিবাহী। এটা বলা হয়।
এখন বহির্জাত হতে গেলে কি করতে হবে? তাহলে ওই যে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর তো পিওর সেমিকন্ডাক্টর, যার তড়িৎ পরিবহন ক্ষমতা খুব নগণ্য, সেই পরিবহন ক্ষমতা আমাদের কোনো কাজে আসছে না। এই জন্য আমরা বলবো যে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর এর পরিবাহিতা বৃদ্ধির জন্য এর সাথে অপদ্রব্য মেশালে এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর তৈরি হয়। এই তার মানে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর যেটা ছিল সেই সেমিকন্ডাক্টরের যে পরিবাহিতা, সেই পরিবাহিতার মান যদি আমরা বাড়াতে চাই, সেই পরিবাহীর মান বাড়াতে চাইলে তার সঙ্গে অপদ্রব্য মিশ্রিত করতে হবে। এখন এই অপদ্রব্য বলতে কি বুঝবো সেটা আমরা দেখছি আলোচনায়। মেশালে যে নতুন সেমিকন্ডাক্টরটা তৈরি হবে সেই সেমিকন্ডাক্টর হলো এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর, অর্থাৎ দূষিত সেমিকন্ডাক্টর। বহির্জাত কেন বলা হচ্ছে? এই যে অপদ্রব্য মেশানো হচ্ছে, বাইরে থেকে একটা ফরেন মৌল তার মধ্যে যুক্ত করে তাকে এক্সট্রিনসিক করা হলো, বহির্জাত করা হলো। এইটা হলো আমাদের তাহলে এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। এখন এই এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরের সাথে এই যে অপদ্রব্য হিসাবে যেটা মিশানো হয়, সেই মিশানোর কৌশলটাকে, অর্থাৎ সুনিয়ন্ত্রিত ও পরিমিতভাবে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর এর সাথে অপদ্রব্য মেশানোর কৌশলকে ডোপিং বলে। তাহলে পরিবাহিতা বৃদ্ধির জন্য সুনিয়ন্ত্রিত ও পরিমিতভাবে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের সাথে অপদ্রব্য মেশানোর কৌশলকে ডোপিং বলা হয়। আর যে অপদ্রব্যটা মেশানো হয় তাকে বলা হয় ডোপ্যান্ট। অপদ্রব্যকে বলা হয় ডোপ্যান্ট। তার মানে যেটা মিশানো হলো সেটা হচ্ছে ডোপ্যান্ট, আর মিশানোর কৌশলটাকে বলা হচ্ছে ডোপিং। তাহলে ডোপিংয়ের উদ্দেশ্য কি? যে প্রথমত উদ্দেশ্য হচ্ছে যে পিওরকে ইনপিওর বানানো, তাই না? ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরকে আমরা এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর বানাচ্ছি। উদ্দেশ্য কি? পরিবহন ক্ষমতা বৃদ্ধি করা। মাত্র দুইটা কথা। পিওর সেমিকন্ডাক্টরকে আমরা ইমপিওর বানাবো, ইমপিওর বানানোর উদ্দেশ্য কি? পরিবহন ক্ষমতা বৃদ্ধি করা, ব্যাস। সেইটাকে আমরা বলবো এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। আর এই মেশানোর কৌশল যেটা, যে কোনোভাবে মিশালে তো আর হবে না, বা যে কোনোভাবে মেশানোও যাবে না, এই মেশানোর কৌশলটার নাম হচ্ছে ডোপিং। মেশানোর কৌশলটার নাম হলো ডোপিং। আর যাকে মেশানো হবে সেইটাকে বলা হবে হচ্ছে ডোপ্যান্ট। এই ডোপ্যান্ট কথাটার উপর ভিত্তি করে এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর হচ্ছে দুই প্রকারের। ইমপিওর বা এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর দুই প্রকারের। একটা হলো প্রথমত যেটা, সেটা হলো এন টাইপ, আর দুই নম্বর হলো পি টাইপ। এখন এই গঠন কৌশলের উপর ভিত্তি করে ইমপিওর সেমিকন্ডাক্টর দুইভাবে আত্মপ্রকাশ করবে, একটা হচ্ছে এন টাইপ আর একটা হলো পি টাইপ। তাহলে এখন আমরা যেটা পড়তে যাচ্ছি এক্সট্রিনসিক এন টাইপ সেমিকন্ডাক্টর। তাহলে এইটা
কিভাবে আমাদের মানে নিয়ন্ত্রণ করব, দেখা গেছে যে মানে বাড়াচ্ছে কিভাবে, বলছে যে তোমার একটা অ্যাটমের মধ্যে বলছে 1 অ্যাটম অফ ইমপিউরিটি, মানে ইমপিওর অ্যাটম যেটা মেশাবো আমরা ইন ওই ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর, যেটা ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর ইন পিওর 10⁸ অ্যাটম make conductivity 16 times, বলছে 10⁸ সংখ্যক অ্যাটমের মধ্যে যদি একটা ইমপিওর অ্যাটম আমরা যুক্ত করি, হ্যাঁ, যেমন ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর কয়টা ছিল 10⁸ সংখ্যক, সেই 10⁸ সংখ্যক পিওর জার্মেনিয়ামের মধ্যে যদি একটা ইমপিওর মৌল আমরা যুক্ত করি, তাহলে আগের তুলনায় 16 গুণ পরিবাহিতা বৃদ্ধি পাবে। ট্রেমেন্ডাস ঘটনা এটা একটা। তাহলে এর জন্যই আমরা হচ্ছে এই ইমপিওর সেমিকন্ডাক্টরের দিকে অগ্রসর হচ্ছে, কারণ সব জায়গায় আমরা ইমপিওরকে পরিহার করি, বহির্জাতকে পরিহার করি, দূষিতকে পরিহার করি, কিন্তু সেমিকন্ডাক্টরের বেলায় এসে আমাদের দূষিতটাই হচ্ছে বানাতে হচ্ছে। তাহলে এখন আমরা দেখব এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরের PN টাইপ সেমিকন্ডাক্টর, N টাইপ এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর, এই N টাইপ এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। এখন বলছে N টাইপ এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর হতে গেলে ডোপ্যান্ট যেটা হবে, ডোপ্যান্ট অর্থাৎ বহির্জাত যে মৌলটা যুক্ত করতে হবে সেটা হতে হবে পেন্টাভ্যালেন্ট। এই গ্রুপ 5 এর মৌলগুলো যুক্ত করতে হয় পেন্টাভ্যালেন্ট। ডোপ্যান্ট যেটা বহির্জাত মৌল হিসাবে যেটা আমরা যুক্ত করব, সেই বহির্জাত মৌলকে হতে হবে পঞ্চযোজী মৌল। এই পঞ্চযোজী মৌল যদি আমরা পিওর সেমিকন্ডাক্টরের সঙ্গে যুক্ত করি, তাহলে সেটা হচ্ছে N টাইপ সেমিকন্ডাক্টরে পরিণত হবে। এটা হলো সংজ্ঞা। কিভাবে হবে সেটা আমরা এখন দেখব। এখন পেন্টাভ্যালেন্ট কারা? পেন্টাভ্যালেন্ট আছে যেমন আর্সেনিক, অ্যান্টিমনি, ফসফরাস, এরা হচ্ছে আমাদের পঞ্চযোজী মৌল। আরও আছে গ্রুপ 5 এর এইসব মৌল। তো এইগুলোকে যদি আমরা যুক্ত করি কার সাথে? পিওর সেমিকন্ডাক্টরের সঙ্গে। পিওর সেমিকন্ডাক্টরের সঙ্গে বহির্জাত মৌল বা দূষিত মৌল বা অপদ্রব্য হিসাবে যদি আমরা আর্সেনিক, অ্যান্টিমনি, ফসফরাস এদেরকে যুক্ত করি, তাহলে হচ্ছে N টাইপ সেমিকন্ডাক্টরে পরিণত হবে। সেটা আমরা দেখি এখন। চলো, এখন আমরা কি করি যে একটা সিলিকন মৌল নিই, সিলিকন এখন এই মাঝখানে এরা যদি সবাইকে রেখে দিই আমরা, তাহলে সবাই সেই 4টা ইলেকট্রন শেয়ার করে দেখা গেল যে সেই এর আগে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর যেভাবে দেখলাম সেইভাবে তার একটা ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর ফর্ম করবে এবং কোনো ফ্রি ইলেকট্রন থাকবে না, তড়িৎ পরিবহন ঘটাতে পারবে না। তাপমাত্রা বাড়ালে কিঞ্চিত তড়িৎ পরিবহন ঘটবে। আমরা সেখানে যেতে চাই না। কোথায় যেতে চাই? আমরা এখানে একটা ইমপিউরিটি যোগ করতে চাই, অর্থাৎ একটা ডোপ্যান্ট যোগ করতে চাই। কাকে? পেন্টাভ্যালেন্ট মৌলকে। পেন্টাভ্যালেন্ট হিসাবে আমরা অ্যান্টিমনি, আর্সেনিক অথবা ফসফরাস যে কোনো একটা যোগ করি। আমরা আর্সেনিক যোগ করি, এই আর্সেনিক। এখন এই আর্সেনিক যোগ করলে কি হবে? অ্যান্টিমনি, এই সিলিকন, তো এরা সবাই 4টা করে ইলেকট্রন নিয়ে বসে আছে, যে একটা ইলেকট্রন এদিক থেকে একটা ইলেকট্রন পেল, সে এই এদিক থেকে একটা পেল, এই এদিকে তার একটা ছিল, এদিকে কারোর সাথে পাবে, আবার এদিকে থেকে একটা পেল। এই
তাহলে এটার অষ্টক পূর্ণ হয়ে গেল। এদিকে আরেকজন কেউ আসে, তাকে দেবে, অষ্টক পূর্ণ হলো। ঠিক তেমনিভাবে এইখানেও হচ্ছে তার অষ্টক পূর্ণ হলো, এখানেও অষ্টক পূর্ণ হলো। এই সিলিকনের অষ্টক পূর্ণ হবে, এই সিলিকনের অষ্টক পূর্ণ হবে। এটা দেখব আমরা, এটা সিলিকনের অষ্টক পূর্ণ হবে, এটা সিলিকনের অষ্টক পূর্ণ হবে, এটা সিলিকনের অষ্টক পূর্ণ হবে, এটা সিলিকনের অষ্টক পূর্ণ হবে। কিভাবে পূর্ণ হবে? সে এইখানে আর একটা সিলিকনের সঙ্গে, এদিকে আর একটা সিলিকনের সঙ্গে ইলেকট্রন শেয়ার করবে, এদিকে আর একটা ইলেকট্রনের সঙ্গে শেয়ার করবে, এটা শেয়ার করবে, এটা শেয়ার করবে, এদিকে শেয়ার করবে, এদিকে শেয়ার করবে, এদিকে শেয়ার করবে। তাহলে এইভাবে যদি করে তাহলে দেখা যাবে যে এইখানে প্রত্যেকটা সিলিকন মৌল তাদের অষ্টক পূর্ণ করতে সক্ষম হয়েছে। কিন্তু এই যে আর্সেনিক হচ্ছে পঞ্চযোজী মৌল, তার বহিস্থ কক্ষপথ অর্থাৎ ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে 5টা। এর ভ্যালেন্স ইলেকট্রন 5টা, এই 5টা ভ্যালেন্স ইলেকট্রন নিয়ে সে বসে আছে। তাহলে এই 5টা ভ্যালেন্স ইলেকট্রন এখন সে কি করবে? অপরকে দান করবে। কাকে দান করবে? সিলিকনকে। তাহলে সিলিকনকে দেওয়ার জন্য যখন বসে আছে, তাহলে সিলিকন 4জন 4 দিক থেকে এসে 4টা ইলেকট্রন নিয়ে বসে গেল। এখন সে একটা ইলেকট্রন কি করবে? ওই ইলেকট্রনটা তার কাজ নেই, এখন সে ওই ইলেকট্রনটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। ঘুরে বেড়ালে কি করবে? এইখানে আসে একবার, আবার হয়তো এইখানে আসে একবার, আবার হয়তো এইখানে আসে একবার। এইভাবে দেখা গেল চতুর্দিকে সে হচ্ছে অবস্থান করতে পারে। আমরা ধরি এই জায়গায় একটা অবস্থান করছে, তাহলে এই অবস্থানকৃত ইলেকট্রনটা আমরা ধরে নিলাম যে আর্সেনিকের 5th ইলেকট্রন। আর্সেনিকের 5th ইলেকট্রন, এই 5th ইলেকট্রনটা তাহলে কি ইলেকট্রন? ফ্রি ইলেকট্রন। ফ্রি ইলেকট্রন, তাহলে 5th ইলেকট্রনটা হচ্ছে আর্সেনিকের জন্য ফ্রি ইলেকট্রন। এই ফ্রি ইলেকট্রনটা কোভ্যালেন্ট বন্ড গঠন করার পরেও অতিরিক্ত আছে। তাহলে এই অতিরিক্ত ইলেকট্রনটা কি করবে? সে কি ওখানে বসে থাকবে? না, সে ওখানে বসে থাকবে না। যেমন বাড়িতে সবাই যখন থাকে, ছোট ছোট বাচ্চারা কি করে? একবার এখানে, একবার ওখানে, একবার ওখানে, ওখানে, তারা ফ্রি থাকে। এই ছোট বাচ্চাদের মতো এই ইলেকট্রনটা কি করবে? একবার এখানে, একবার ওখানে, একবার এখানে, এইভাবে হচ্ছে চলাফেরা করতে থাকবে। অর্থাৎ ইলেকট্রনের একটা মোবিলিটি তৈরি হবে। এই 5th ইলেকট্রনের যে মোবিলিটি তৈরি হয়, এই মোবিলিটির কারণে কি হবে? ইলেকট্রনের মুভমেন্ট তৈরি হলো। এই ইলেকট্রনের মুভমেন্ট তৈরি হওয়া মানে তো তড়িৎ প্রবাহিত হওয়া। তাহলে দেখা যাচ্ছে যে এই এন টাইপ সেমিকন্ডাক্টর এই আর্সেনিক যুক্ত করার ফলে একটা ইলেকট্রন অতিরিক্ত হয়ে এই ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরকে কি করলো? প্রথমত এক্সট্রিনসিক বানালো। কেন? আর্সেনিক যুক্ত হলো, বহির্জাত মৌল যুক্ত হয়ে তার কি করলো? পরিবহন ক্ষমতা বৃদ্ধি করে দিচ্ছে। কেন বৃদ্ধি করছে? এই ফ্রি ইলেকট্রনটা মুভমেন্ট হতে থাকবে। যে ফ্রি ইলেকট্রন যখন মুভমেন্ট হবে তখন তার মধ্য দিয়ে কি হবে? তড়িৎ পরিবহন চলতে থাকবে। তড়িৎ পরিবহন চলবে, এখন এইটা কি করবে? এই যে ভ্যালেন্স ব্যান্ড এবং কোভ্যালেন্ট বন্ড যেটা আমরা দেখলাম এর আগে, এরকম ছিল ভ্যালেন্স ব্যান্ড, এটা ছিল আমাদের ইজি। তাহলে এখন এই ইলেকট্রনটা কি করবে? এই ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মধ্যে যে এনার্জি গ্যাপ ছিল, সেই এনার্জি গ্যাপটাকে একটু কমিয়ে দেয়। এই গ্যাপটা যে মান ছিল তার মান এইটুকু কমিয়ে দিল। তার মানে ওই ইলেকট্রনটা 5th ইলেকট্রন আয়োনাইজেশন হয়ে যায়। 5th ইলেকট্রনটার একটা আয়োনাইজেশন হয় এবং যার ফলে সে হচ্ছে পরিবহন ক্ষমতা বৃদ্ধি করতে থাকে। এখন এই পরিবহন ক্ষমতাটা কি শুধু ওই ফ্রি ইলেকট্রনটার কারণেই হয়? এক্সট্রিনসিক এর পরিবাহিতা ফ্রি ইলেকট্রন দ্বারা হয় এবং কিছু কোভ্যালেন্ট ব্যান্ড ভেঙে ফ্রি ইলেকট্রন তৈরি হয়।
এই ফ্রি ইলেকট্রন আর এই ফ্রি ইলেকট্রন মিলে তাহলে একসঙ্গে একটা বড় মাপের কন্ডাকশন তৈরি করে বা তড়িৎ পরিবহন তৈরি করে। তো বলছে এই যে কন্ডাকশন ব্যান্ডে যে ফ্রি ইলেকট্রন থাকে, তাহলে ফ্রি ইলেকট্রন ইন কন্ডাকশন ব্যান্ড ইজ ফর্মড বাই, এইটাকে যদি আমরা দেখি তাহলে বলছে যে 90% হচ্ছে এই আর্সেনিকের ফ্রি ইলেকট্রন আর 10% হয় যেটা কোভ্যালেন্ট ব্যান্ড ভেঙে তৈরি ইলেকট্রন। এই তাহলে এখানে কিন্তু এই শুধু যে এই ইলেকট্রনটাই ঘুরে বেড়াচ্ছে তা না, এই ইলেকট্রনটা যে কি করে, এই ইলেকট্রনটা যে এখানে ধাক্কা দেয়, ধাক্কা দিলে এই ইলেকট্রনটা কী হবে, এখান থেকে সরে যায়, তখন ইলেকট্রনটা এখানে বসে যায় এবং এই ইলেকট্রনটা তখন মুক্ত হয়। তাহলে যখন এই ইলেকট্রনটা মুক্ত হলো তাহলে একটা কোভ্যালেন্ট বন্ড ভেঙে গেল, এই ভেঙে যাওয়া ইলেকট্রনটা আরেকজনকে ধাক্কা দেয়, এরা একে অপরের মধ্যে একটা সংঘর্ষ, একটা কলিশন তৈরি হয়। এই কলিশনের ফলে কিছু কিছু কোভ্যালেন্ট বন্ডও ভেঙে যায়। সেই ভেঙে যাওয়া কোভ্যালেন্ট বন্ড থেকে কিছু ইলেকট্রন মুক্ত হয়, সেই ইলেকট্রনটা প্লাস এই ফ্রি ইলেকট্রনটা, এই দুইটা মিলে তাদের মূল বা মোট কন্ডাকশন বা কন্ডাক্টিভিটিটা সৃষ্টি করে, মোট কন্ডাক্টিভিটিটা সৃষ্টি করে। ঠিক আছে, তাহলে মোট কন্ডাক্টিভিটি যে শুধু ফ্রি ইলেকট্রন দ্বারাই হচ্ছে এমন না। আমরা এখন এর যদি এনার্জি ব্যান্ড দেখি, যে এনার্জি ব্যান্ড অফ এন টাইপ, তাহলে কি হবে, তাহলে এনার্জি ব্যান্ড যদি দেখি তাহলে ইন্ট্রিনসিক অবস্থায় কি ছিল, ইন্ট্রিনসিক অবস্থায় ছিল হচ্ছে এইটা কন্ডাকশন ব্যান্ড, এটা ছিল ভ্যালেন্স ব্যান্ড এবং এই এনার্জি গ্যাপটা ছিল ইজি approximately equal to 0.7 electron volt for germanium, 1.1 electron volt for জার্মেনিয়াম আর এটা সিলিকন, এইটা ছিল। এখন এই অবস্থায় যদি থেকে থাকে তাহলে এখানে সেই ভ্যালেন্স ইলেকট্রনগুলো ছিল, এটা ছিল এমটি। এখন এই এক্সট্রিনসিক হওয়ার ফলে এখান থেকে কিছু ইলেকট্রন এইখানে যাচ্ছে, কিছু ইলেকট্রন দেখা গেল যে কিছু ইলেকট্রন এইখানে গেল, তাহলে এই ইলেকট্রনগুলো কি করলো, এখানে হোল সৃষ্টি করছে। তাহলে এদের কি হচ্ছে, একটা মোবিলিটি বৃদ্ধি পেল। এই মোবিলিটি বৃদ্ধি পাওয়ার ফলে তাহলে দেখা গেল এই যে এনার্জি গ্যাপ যেটা ছিল সেই এনার্জি গ্যাপটা একটু কমে এইটা হচ্ছে কিসের কারণে হলো, এই যে ডোনর পরমাণু যেটা, এই ডোনর পরমাণুর কারণে এটা সৃষ্টি হলো। তাহলে এটাকে বলা হয় ডোনর লেভেল। এবং এইখানে দেখা যাচ্ছে যে একটা অংশ কিন্তু হ্রাস পাচ্ছে। এটা বলছে এই হ্রাসপ্রাপ্ত এনার্জি লেভেলের পরিমাণ যেটা, এই হ্রাসপ্রাপ্ত এনার্জি লেভেলের পরিমাণ যেটা 0.01 ইলেকট্রন ভোল্ট অথবা 0.05 ইলেকট্রন ভোল্ট। 0.01 ইলেকট্রন ভোল্ট ফর জার্মেনিয়ামের জন্য এই লেভেলটা এতটা কমে যায়, আর সিলিকনের জন্য এই। তাহলে যখন একটা ডোনর লেভেল মানে ডোনর তৈরি দেওয়া হয়, দি এক্সটেন্সিভ সেমিকন্ডাক্টর তৈরি করা হলো, এই আর্সেনিককে কি বলছে আমরা, ডোনার মৌল। এই ডোনার মৌলর ক্ষেত্রে যে এনার্জি গ্যাপ, সেই এনার্জি গ্যাপটা কমে গিয়ে কেমন হয়, বলছে কমে যায় জার্মেনিয়ামের জন্য কমে 0.01 ইলেকট্রন ভোল্ট, সিলিকনের জন্য কমে 0.05 ইলেকট্রন ভোল্ট, কমে কাছাকাছি চলে আসে, এনার্জি গ্যাপ কমে গেল। এনার্জি গ্যাপ কমে যাওয়ার কারণে দেখা গেল যে এই ইলেকট্রনগুলো আরও দ্রুত কন্ডাকশন ব্যান্ডে পৌঁছাতে পারে, যার কারণে এর কন্ডাক্টিভিটি বৃদ্ধি পেতে থাকে। এখন যেহেতু এই আর্সেনিক যুক্ত করার ফলে একটা ইলেকট্রন এখানে এক্সচেঞ্জ হয়েছিল, এই 5th ইলেকট্রনটা
নেগেটিভ এই চার্জটা তার কন্ডাক্টিভিটি বৃদ্ধি করলো। এইভাবে সৃষ্টিকৃত যে এন টাইপ এক্সটেন্সিভ সেমিকন্ডাক্টরটা হলো, সেইটাকে কি চার্জ মূলত কাজ করছে? নেগেটিভ চার্জ। এই জন্য এটাকে বলা হয় নেগেটিভ টাইপ এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। এইটাকে সংক্ষেপে বলা হচ্ছে এন টাইপ। হ্যাঁ, এন টাইপ ফর ফিফথ ইলেকট্রন অফ আর্সেনিক। এই দি মোবিলিটি অফ ফিফথ ইলেকট্রন অফ আর্সেনিক কজেস দ্য কন্ডাক্টিভিটি ইন এন টাইপ সেমিকন্ডাক্টর। এই এন টাইপ সেমিকন্ডাক্টর নামকরণটা পাচ্ছে হলো এই নেগেটিভ ইলেকট্রনটার মোবিলিটির কারণে। ঠিক আছে, সেই ইলেকট্রনটা আসছে কোথায় থেকে? ডোনার থেকে। কে ডোনার এখানে? আর্সেনিক। আর্সেনিক হতে পারতো, অ্যান্টিমনি হতে পারতো, ফসফরাস হতে পারতো, এদের থেকেই এই ইলেকট্রনটা আসছে এবং এইভাবে হচ্ছে একটা এক্সটেন্সিক সেমিকন্ডাক্টর তৈরি হলো এবং এই এক্সটেন্সিক সেমিকন্ডাক্টরটা হলো এন টাইপ সেমিকন্ডাক্টর। এন টাইপ সেমিকন্ডাক্টরে কি হলো? ডোনার লেভেলটা কমে যেয়ে এনার্জি গ্যাপটা কমে গেল। এনার্জি গ্যাপ কমে গেলে তাদের কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন যাওয়া আরও সহজ হয়ে যায়। ঠিক আছে, তো চলো আমরা এবার পি টাইপ সেমিকন্ডাক্টর দেখি একটু। এর ডোপ্যান্ট কারা? ট্রাইভ্যালেন্ট মৌল। ট্রাইভ্যালেন্ট কারা? গ্যালিয়াম, অ্যালুমিনিয়াম, ইন্ডিয়াম। গ্যালিয়াম, অ্যালুমিনিয়াম, ইন্ডিয়াম, বোরন। হ্যাঁ, বোরন। এরা হচ্ছে অপদ্রব্য হিসাবে মিশ্রিত হয় কার ভিতরে? ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের সঙ্গে। তাহলে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের সাথে যদি আমরা অপদ্রব্য হিসাবে ত্রিযোজী মৌল যোগ করি তাহলে যে এক্সটেন্সিক সেমিকন্ডাক্টর তৈরি হবে তাকে বলা হবে পি টাইপ সেমিকন্ডাক্টর। কেন পি টাইপ? আমরা যদি এইটাতেই দেখি তাহলে এখানে দেখা যাবে, আমরা এখানে অ্যালুমিনিয়াম যোগ করি, তাহলে অ্যালুমিনিয়ামের ইলেকট্রন সংখ্যা কয়টা? 3টা। অ্যালুমিনিয়ামের ইলেকট্রন সংখ্যা কয়টা? 3টা। তাহলে এই অ্যালুমিনিয়াম জার্মেনিয়ামের সঙ্গে যখন কোভ্যালেন্ট বন্ড স্থাপন করতে যাবে এর ইলেকট্রন, ভ্যালেন্স ইলেকট্রন 3টা, আর সিলিকনের হলো 4টা। তাহলে 3টার 4টা মিলে কিন্তু কোভ্যালেন্ট বন্ড হয় না। তাহলে কি হবে? সিলিকনকে যখন এই সিলিকনের মধ্যে যখন অ্যালুমিনিয়ামকে আমরা ডোপিং করব, উচ্চ তাপমাত্রায় অ্যালুমিনিয়াম যখন মেশাবো, তাহলে দেখা গেল সবাই ছুটে আসবে অ্যালুমিনিয়ামের সঙ্গে একটি ইলেকট্রন শেয়ার করে নিজের অষ্টক পূর্ণ করার জন্য। এই অষ্টক পূর্ণ করতে এসে দেখছে যে 3টা সিলিকন, 1টা 2টা 3টা, এই 1টা 2টা 3টা, এই 3টা সিলিকন তাদের অষ্টক পূর্ণ করে ফেলেছে। কিন্তু এই ফোর্থ সিলিকন যেটা আছে, এই ফোর্থ সিলিকন কিন্তু ইলেকট্রন পাচ্ছে না, একটা ইলেকট্রনের ঘাটতি দেখা দিল তার জন্য। তাহলে এর কি হচ্ছে? এরা 3জন তো অষ্টক পূর্ণ করে ফেলেছে, এ তো পারেনি, তাহলে ও তো কোভ্যালেন্ট বন্ড স্থাপন করতে চাইবে না। কিন্তু এখানে কি হচ্ছে যে দেখা গেল 4-এর মধ্যে 75% জার্মেনিয়াম হচ্ছে, সিলিকন হচ্ছে অলরেডি কোভ্যালেন্ট বন্ড স্থাপন করে ফেলেছে। এই 25% সিলিকন ইলেকট্রন না পাওয়ার কারণে কোভ্যালেন্ট বন্ড গঠন করতে পারছে না। তাহলে যেহেতু এদের সংখ্যা বেশি, এদের পরিমাণ বেশি, তাহলে এই কোভ্যালেন্ট বন্ড থেকে অ্যালুমিনিয়াম কিন্তু আর বের হতে পারবে না। তখন ওই একটা ইলেকট্রনের ঘাটতি নিয়েই আমাদের এই কোভ্যালেন্ট বন্ডটা গঠিত হলো। তাহলে সেই ক্ষেত্রে কি হলো? সেই ক্ষেত্রে একটা ইলেকট্রনের অ্যাবসেন্ট দেখা দিল। এই যে এইটা
এইখানে কি হলো, একটা ইলেকট্রনের ঘাটতি তৈরি হলো। একটা ইলেকট্রনের ঘাটতি যেটা তৈরি হলো, এই ইলেকট্রনের ঘাটতির এই জায়গাটার নাম হলো হোল বা গর্ত। এই হোল বা গর্তটা কি আসলে পজিটিভ ধর্মের একটা জায়গা। হ্যাঁ, পজিটিভ ধর্মের একটা জায়গা। ওইখানে ইলেকট্রন থাকতে পারত, ইলেকট্রন থাকা দরকার ছিল কিন্তু নেই। তাহলে ইলেকট্রন যেখানে থাকার দরকার ছিল, ইলেকট্রন যেখানে থাকতে পারত, সেই জায়গাটা হচ্ছে পজিটিভ ধর্মের। তাহলে এইখানে একটা পজিটিভ ধর্মের জায়গা, পজিটিভ বৈশিষ্ট্যের একটা জায়গা সৃষ্টি হলো, যে জায়গাটাকে একটা ইলেকট্রনের বসার জায়গা। তো একটা গর্ত মতো মনে হয় গোল একটা ইলেকট্রন ওখানে বসতো, সেই গোল বসার জায়গাটার নাম দেওয়া হলো হোল বা গর্ত। হোল বা গর্ত। তাহলে হোল বা গর্তটা কি আসলে? অ্যাবসেন্ট অফ ইলেকট্রন। হ্যাঁ, যে এক্সটেন্সিভ সেমিকন্ডাক্টর তৈরির জন্য যদি ত্রিযোজী মৌল যুক্ত করি আমরা, এই ত্রিযোজী মৌল যুক্ত করলে কোভ্যালেন্ট বন্ড গঠন করতে যে একটা গ্ল্যান্ডে একটা ইলেকট্রনের ঘাটতি দেখা যায়। ওই ঘাটতিকৃত ইলেকট্রনের জায়গাটা পজিটিভ ধর্মের হয় এবং সেখানে একটা গর্তের মতো মনে হয়, বিজ্ঞানীরা মনে করছে, তাকে বলছে হোল বা গর্ত। ঠিক আছে, তাহলে হোল পজিটিভ ধর্মের একটা জায়গা। এর আগের বার যেটাতে আমরা দেখেছি যে পেন্টাভ্যালেন্ট মৌল যুক্ত করার ফলে সেখানে একটি ইলেকট্রন এক্সচেঞ্জ হয়েছিল এবং নেগেটিভ চার্জের মোবিলিটির কারণে এন টাইপ সেমিকন্ডাক্টর তৈরি হয়েছিল, এন টাইপ এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর তৈরি হয়েছিল। কিন্তু এখানে কি হচ্ছে? অ্যাবসেন্ট অফ ইলেকট্রন, তার মানে একটা পজিটিভ জায়গা তৈরি হয়েছে। এই পজিটিভ জায়গাটা কি হয়? এই পজিটিভ জায়গাটা যখন খালি থাকে তখন এই ইলেকট্রনগুলো মনে করে যে ওইখানে যে একটু বসি। তাহলে এই ইলেকট্রনটা একবার এখানে যেই বসলো, তাহলে এখানে চলে আসলো এই অ্যাবসেন্ট অফ ইলেকট্রনটা। এই অ্যাবসেন্ট অফ ইলেকট্রন এইখানে যেই বসলো, এইখানে তৈরি হলো অ্যাবসেন্ট অফ ইলেকট্রন। তাহলে দেখা যাচ্ছে যে মিউজিক্যাল চেয়ারের মতো একজন এক জায়গায় যেই বসছে আর একটা জায়গায় খালি হচ্ছে, আর একটা জায়গায় বসছে এক জায়গায় খালি হচ্ছে। তাহলে ইলেকট্রন বসার কারণে কিন্তু খালি জায়গাটা ট্রান্সফার হচ্ছে, ওই খালি জায়গাটা কিন্তু আসছে না, নতুন একটা খালি জায়গা তৈরি হচ্ছে আর এক জায়গায়। তাহলে এইটাকে দেখে মনে হচ্ছে যেন ওই হোলটা মুভমেন্ট করছে, একটা মোবিলিটি তৈরি হয়েছে। এই মোবিলিটিটা, এই হোলের এই মোবিলিটিটাই হচ্ছে পজিটিভ চার্জ এর ভিতরে মুভমেন্ট করছে এবং সেখানে কি হচ্ছে? একটা তড়িৎ প্রবাহের সৃষ্টি হচ্ছে। ওই তড়িৎ প্রবাহটা কি? কোনো টেম্পারেচার বাদেই তড়িৎ প্রবাহ সৃষ্টি হলো। এই প্রবাহটা হচ্ছে এক্সটেন্সিক তড়িৎ প্রবাহ বা এক্সটেন্সিক সেমিকন্ডাক্টর ফর্ম করছে। ঠিক আছে, তাহলে ট্রাইভ্যালেন্ট মৌল যুক্ত করে একটা ইলেকট্রনের ঘাটতি দেখা দিলে সেইটা পজিটিভ জায়গার সৃষ্টি হয় এবং সেই পজিটিভ জায়গাটার নাম হলো হোল বা গর্ত। এখন এই হোল বা গর্ত তৈরি হয়ে আমরা কি পাবো? এখানেও সেই দেখা যায় যে কিছু কোভ্যালেন্ট বন্ড ভেঙে যায় এবং কিছু হোল সৃষ্টি হলো। এদের সমন্বয়ে কিন্তু হচ্ছে আমাদের মূল তড়িৎ প্রবাহটা সৃষ্টি হয়। তাহলে মূল তড়িৎ প্রবাহের ক্ষেত্রে যে শুধুমাত্র এই হোল বা গর্ত এটারই ভূমিকা আছে তা না, কিছু কোভ্যালেন্ট বন্ড ভেঙে গিয়েও আবার হচ্ছে তৈরি হয়, এই হোল তৈরি হয়, সেটাও আমাদের তড়িৎ পরিবহনে সহযোগিতা করে। তাহলে অ্যালুমিনিয়াম এক্সচেঞ্জ, এই অ্যালুমিনিয়াম ফরেন বা ডোপ্যান্টের কারণে হচ্ছে 90% যদি হয়, তাহলে 10% কোভ্যালেন্ট বন্ড ভেঙে মুক্ত হোল বা গর্ত দ্বারা তড়িৎ পরিবহন সৃষ্টি হবে। তাহলে এখন যদি আমরা এনার্জি ব্যান্ড দেখিয়ে এইটা, তাহলে ইন্ট্রিনসিক অবস্থায় কেমন ছিল? ইন্ট্রিনসিক অবস্থায় এটা ছিল কন্ডাকশন ব্যান্ড এমটি, এটা ছিল আমাদের ভ্যালেন্স ব্যান্ড, এটা ছিল ফিল্ড ভ্যালেন্স ব্যান্ড এবং এখানে ইলেকট্রন ছিল পরিপূর্ণ, এটা ভ্যালেন্স ব্যান্ড। এদের মাঝে এনার্জি গ্যাপ ছিল যেটা ইজি ইন পিওর সেমিকন্ডাক্টর 0.7 ইলেকট্রন ভোল্ট ফর জার্মেনিয়াম, 1.1 ইলেকট্রন ভোল্ট ফর সিলিকন। এই অবস্থায় ছিল। তো এই অবস্থায় থাকলে এখন কি হলো? এখানে কিন্তু একটা ইলেকট্রনের ঘাটতি তৈরি করেছে অ্যালুমিনিয়াম। এই জন্য অ্যালুমিনিয়ামকে বলা হয় অ্যাকসেপ্টর, যেটা ইলেকট্রনের আধিক্য হলো অ্যান্টিমনি বা আর্সেনিকের বেলায় সেটা হলো ডোনার আর এটা হলো অ্যাকসেপ্টর। তাহলে এই অ্যাকসেপ্টর লেভেলটা একটু বেড়ে যায়।
তাহলে যে কি হবে, এখান থেকে কিছু ইলেকট্রন হোল সৃষ্টি হলো, এটা এখানে ইলেকট্রনটা চলে গেল, এখানে একটা হোল সৃষ্টি হলো, ইলেকট্রনটা চলে গেল এইভাবে। তাহলে এইভাবে যদি যেতে থাকে বা এই হোলটা এখানে মুভমেন্ট করলো, তখন এই অ্যাকসেপ্টর লেভেল যেটা, এই অ্যাকসেপ্টর লেভেলটা ঠিক আগের মতোই ওই 0.01 ইলেকট্রন ভোল্ট পার জার্মেনিয়াম, 0.05 ইলেকট্রন ভোল্ট পার সিলিকন, এটা হচ্ছে আপগ্রেড হয়ে এই গ্যাপটা কমে যায়। এই গ্যাপটা কমে যাওয়ার কারণে কি হলো, দেখা গেল যে আরও বেশি ইলেকট্রন হোলের কম্বিনেশনটা বৃদ্ধি পাবে। এনার্জি লেভেলটা যখন কমে যাবে তখন এদের তড়িৎ পরিবহন ক্ষমতা আরেকটু বৃদ্ধি পাবে। এইভাবে একটা পেন্টাভ্যালেন্ট বা ট্রাইভ্যালেন্ট মৌল যুক্ত করে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের কন্ডাক্টিভিটি বৃদ্ধি করা হয়। তাহলে ইমপিউরিটি যুক্ত করে পিওর সেমিকন্ডাক্টরের পরিবহন ক্ষমতা বা কন্ডাক্টিভিটি বৃদ্ধি করার কৌশলটাই হচ্ছে আমাদের এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর তৈরির কৌশল। সেই যুক্ত করাকে বলছি ডোপিং। আমরা ডোপিং করা হয় যাকে, সেটাকে বলছি ডোপ্যান্ট। আর ডোপিং করার পরে যে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরটা পাওয়া যাচ্ছে সেইটাকে বলবো আমরা এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। এই এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর তৈরি হওয়ার পরে আমাদের এদেরকে নিয়ে কিছু কাজ থাকবে। তো আমরা দেখলাম যে একটা পিওর সেমিকন্ডাক্টর যেটাকে আমাদের খুব প্রয়োজন বর্তমান বিশ্বের জন্য, তাদের পরিবহন ক্ষমতা খুব কম ছিল, সেই পরিবহন ক্ষমতাকে ইমপিউরিটি যোগ করার ফলে বাড়ানো হলো। এখন সেই বাড়ানো যুক্ত এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরকে নিয়ে কি কাজ করা যায়, তাদের যে ডায়োড, ট্রানজিস্টর যেগুলো তৈরি করা যায় সেইগুলোর কৌশল আমরা এর পরের লেকচারে আমি দেখাবো। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় আল্লাহ হাফেজ।